স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দেব বার্তা কক্ষের সর্বশেষ। ইউপি ভোটের সহিংসতায় ৫ জেলায় ৬ প্রাণহানি, দায় নিতে হবে প্রার্থীদের, বলছেন ইসি সচিব। যুক্তরাষ্ট্রের চেয়ে ১% হলেও দারিদ্র্যের হার কমাতে চান প্রধানমন্ত্রী, ষড়যন্ত্রের পরোয়া নেই। কুয়েটে শিক্ষক মৃত্যুর ঘটনায় ছাত্রলীগ নেতা সহ ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৪৪ জনকে সাজা। মাদক মামলায় পরিমণির বিচার শুরু, ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, ফেব্রুয়ারিতে সাক্ষ্য। এবং ১৪ সপ্তাহে সর্বোচ্চ ৮৯২ জনের করোনা শনাক্ত, হার ৪%-এর উপরে, মৃত্যু ৩ জন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে যাব পুরো খবরে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে প্রাণ গেল ৬ জনের। বিচ্ছিন্ন সংঘর্ষে নানা জায়গায় আহত অন্তত ৫০। এছাড়া জাল ভোট দেওয়া সহ নানান অভিযোগে কমপক্ষে ১৫ জনকে আটক করেছে পুলিশ। ভোটের শুরুটা শান্তিপূর্ণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের আনোয়ারের চাতুরী ইউনিয়নের সিংহরা স্কুল কেন্দ্রে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে সদস্য প্রার্থী রঘুনাথ শিকদার ও নাজিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা যান অঙ্কুর দত্ত নামে একজন। এছাড়া বোয়ালখালীর করলডেঙ্গায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয় ২ জন। ভোট কেন্দ্রের বাহিরে সাংবাদিকদের গাড়ি ছিল, সেখানে কিছু উত্তেজিত জনতা হামলা করেছে এবং যার ফলে কিছু গাড়ি ভাঙচুরও হয়েছে। কিন্তু ওভারঅল ভোটের পরিবেশ, ভেতরের পরিবেশ নষ্ট হয়নি বা সেন্টারের ভেতরে কেউ ঢুকতে পারেন নাই। কিন্তু বাহিরে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমিও সেখানে ইন্টারভিউ করেছি এবং যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার নেওয়া হয়েছে। চাঁদপুরের কচুয়া ও হাইমচরে নির্বাচনী সহিংসতায় মৃত্যু হয়েছে ২ জনের। মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘাতে প্রাণ যায় তার। বগুড়ার রামেশ্বরপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় ২ মেম্বার প্রার্থীর সমর্থকেরা। ধারালো অস্ত্রে মৃত্যু হয় জাফর হোসেন নামে এক ব্যক্তির। ২ প্রার্থীর পারস্পরিক সংঘর্ষের জের ধরে আমাদের সেন্টারের বাইরের ঘটনা, তারপরও এটার যেন পরিস্থিতি কোনোভাবে অবনতি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সেজন্য আমরা ঘটনার পর থেকেই এই স্থানে অবস্থান করছি। গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ি কলেজ কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের সহিংসতায় মৃত্যু হয়েছে আবু তাহের নামে এক তরুণের। আহত হন এক আনসার সদস্য। অস্ত্রসহ আটক করা হয় একজনকে। মানিকগঞ্জের বাছামারা ইউনিয়নে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় মারা যান এক বৃদ্ধ। স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে ভোটের সময় শরীয়তপুরের ভোজেশ্বরে দুলুখণ্ড কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। আর লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নে ২ প্রার্থীর সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউপিতে সহিংসতার ৬ জনের নিহতের দায় কমিশনের নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব। তিনি বলেন, সহিংসতার দায় প্রার্থীদেরই নিতে হবে। বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পঞ্চম ধাপে হলো ৭০৮ ইউনিয়ন পরিষদে ভোট। অন্যান্য বারের মতো এবারও বেশ কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে। ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় অন্তত ১০০ জন মারা গেছে। তবে নির্বাচন কমিশনের প্রাপ্তি ভোট পড়েছে ৭০% বেশি। ইসি সচিব বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া পঞ্চম ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে। সামনে আরো ভালো ভোট হবে। বিচ্ছিন্ন কয়েকটি কেন্দ্র ছাড়া পুরো দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত যেটুকু হয়েছে আমরা বলবো যে এটি ভালো ইলেকশন হয়েছে। সামনে যেটি হবে সেটি আরো ভালো হবে। সংবাদ সম্মেলনে ইসি সচিবের কাছে প্রশ্ন ছিল, সহিংসতায় মৃত্যুর দায় কার? জবাবে তিনি বলেন, প্রার্থী ও সমর্থকদেরই এই দায় নিতে হবে। যে কোনো মৃত্যুই আমাদের জন্য, জাতির জন্য দুঃখজনক, এটি কাম্য নয়। এটি নেবেন যে প্রার্থী যারা, তাদের সমর্থক তারা। নির্বাচন কমিশনের দায়টা কোথায়? নির্বাচন কমিশনের দায় দায়টা কোথায়?
না, দায় তো আমরা তো বলছি না এই যে এটার জন্য তো নির্বাচন কমিশনের দায় না, এই দায়টি যাবে প্রার্থীদের উপরে, কারণ তারা কেন এটি করছেন। অনিয়মের অভিযোগে পঞ্চম ধাপের নির্বাচনে 9টি কেন্দ্রে ভোট বন্ধ করা হয়েছে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউপি নির্বাচনে কয়েকজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনকে কলুষিত করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। কিন্তু তাদের বিরুদ্ধে চিঠি দেওয়া ছাড়া কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে নিজ দপ্তরে এসব কথা বলেছেন তিনি। এ সময় ব্যালট পেপারের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। মাহবুব তালুকদার বলেছেন, সন্ত্রাস এবং সংঘর্ষ ইউপি নির্বাচনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তিনি আরও বলেছেন, এখন ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। নির্বাচন এবং সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারবে বলে মনে হয় না। আচরণ বিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়া কর্তনের নামান্তর। কতিপয় মাননীয় সংসদ সদস্য সরাসরি আচরণ বিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। দারিদ্র্যের হার যুক্তরাষ্ট্রের চেয়ে 1% হলেও কমাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ষড়যন্ত্রে ভয় না পাওয়া কথাও জানিয়েছেন তিনি। দুপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার পর সবাই কেন থমকে গিয়েছিল সেই প্রশ্ন তুলে ছাত্রলীগকে দেন সন্ত্রাস ও দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শ। দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগ এর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা, আর এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত কমিটিগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে আবেগঘন সেই পরিস্থিতিতে বক্তব্য শুরু করেন শেখ হাসিনা। ভাষা আন্দোলন সহ দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন তিনি। যে জাতি এক নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সব পরিবার হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল? সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পায়নি। হয়তো কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, কিন্তু মূল দল একেবারে তৃণমূল থেকে এবং ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিন্তু সবসময় সোচ্চার ছিল। বুলেট, বোমা, গ্রেনেড মোকাবিলা করে তার সরকার দেশকে যে জায়গায় নিয়ে এসেছে তা ধরে রেখে সামনে এগিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আমাদের কোনো ছাত্র কখনো কেউ যেন বিভ্রান্ত না হয়, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে যুক্ত না হয়, দুর্নীতির সাথে যুক্ত না হয়, নিজেকে সব থেকে ঊর্ধ্বে রেখে শান্তির পথে এগিয়ে যেয়ে দেশ যেন উন্নয়নের পথে চলতে পারে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে, সেই শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ দেশবাসীর সমর্থন নিয়ে মানুষের কল্যাণে ক্ষমতায় এসেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না। যারা একদিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যঙ্গ করেছিল, বলেছিল স্বাধীন হয়ে বাংলাদেশ কি করবে, একটা বাস্কেট কেস হবে, আমার লক্ষ্য হচ্ছে সেই দেশ থেকে, সেই দেশে যে দারিদ্র্যের হার আছে তার থেকে যদি 1%ও কম হয়, তা 1% কম হলেও আমি বাংলাদেশে দারিদ্র্যের হার কমাবো। এটাই আমার লক্ষ্য, এবং তারপর আমি দেখাতে চাই যে হ্যাঁ আমরা পারি। আমি জানি অনেক চক্রান্ত ষড়যন্ত্র, ওগুলি আমি কখনো মাথায় রাখিও না, ওগুলি আমি নিয়ে বিভ্রান্তও না। করোনার নতুন ধরন ওমিক্রনকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাস্ক না পরার বিষয়টিও নজরে আনেন শেখ হাসিনা। এখন অনেকে বসে আছে মাস্ক ছাড়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েট শিক্ষক সেলিমের মৃত্যুর ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 4 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া 7 শিক্ষার্থীকে 2 শিক্ষাবর্ষ থেকে বহিষ্কার সহ 44 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণ হয় সিন্ডিকেট সভায় শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়। 30 নভেম্বর খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হেনস্থার শিকার হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। প্রতিবাদে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা। পরে 3 ডিসেম্বর সিন্ডিকেট সভায় কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 9 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিটি।
সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় সেজান সহ 4 শিক্ষার্থীকে আজীবন, 7 শিক্ষার্থীকে 2 শিক্ষাবর্ষ বহিষ্কার এবং 44 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 4 জনকে চিরতরে বহিষ্কার করা হয়েছে, 7 জনকে 2 শিক্ষাবর্ষ এবং আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে, 1 জনকে 1 শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে, আর 22 জনকে 1 শিক্ষাবর্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। একটি দৃশ্যমান অগ্রগতি হয়েছে এই বিষয়টিতে, যাদেরকে নিয়ে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন মিডিয়া থেকে এসেছিল যে যারা দায়ী। এই সিদ্ধান্তের প্রতিবাদে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে দায়ী সবাইকে হত্যার আসামি করে বিচারের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে প্রতিবাদী সমাবেশ করে বিএনপি। সেখানে কেন্দ্রীয় নেতারা এই হুঁশিয়ারি দেন। সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে নেমে আসারও আহ্বান জানান তারা। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনকে গণতন্ত্র হত্যা দিবস পালন করে বিএনপি। দিনটিকে কেন্দ্র করে দলটি রাজধানী প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে। সকাল থেকে নেতাকর্মীদের উপস্থিতিতে মানববন্ধন পরিণত হয় সমাবেশে। দলের মহাসচিব উপস্থিত হবার পর বসাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে তারা শান্ত হয়। এ সময় নিজেদের মধ্যে কোন্দল না করে সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যেতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে। এই গণতন্ত্র হত্যাকারী, জনগণকে হত্যাকারী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপি চেয়ারপারসনের অবস্থা আশঙ্কাজনক দাবি করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে হত্যা দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। দিনটিকে ঘিরে রাজধানীর বাইরেও প্রত্যেকটি জেলায় মানববন্ধন করেছে বিএনপি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে বিএনপির সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে 1 পুলিশ কর্মকর্তা সহ 6 জন। এই ঘটনায় বিএনপির অন্তত 49 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে বিএনপির পক্ষ থেকে 40 থেকে 50 জন নেতাকর্মী নিয়ে মানববন্ধনের অনুমতি নেওয়া হলেও সেখানে কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। তারা সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা তৈরি করলে পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে হাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কর্মসূচি শেষে একটি যানবাহন থেকে অন্তত 49 জন বিএনপি নেতাকর্মীকে আটক করে পুলিশ। জনদুর্ভোগ কমানোর জন্য রাস্তা ক্লিয়ার করতে চেয়েছিলাম। তারা বিনা অস্ত্রনীতে বাইর থেকে, গলি থেকে বিভিন্ন ধরনের নিক্ষেপ করেছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম চার্জ গঠন করেন। এর ফলে এই মামলায় আনুষ্ঠানিকভাবে পরিমণির বিচার শুরু হলো। আগামী 1 ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য বুধবার সকাল 10:30টায় আদালতে হাজির হন জামিনে থাকা চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামি। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পরিমণির বাসায় 18.5 লিটার বিদেশি মদ এবং নিষিদ্ধ মাদক এলএসডি ও আইস পাওয়া যায়। তার মাদকের লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ সময় কাঠগড়ায় থাকা পরিমণি নিজেকে নির্দোষ দাবি করেন। শুনানি শেষে পরিমণিকে মাদক মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত। বাড়ানো হয় তার জামিনের মেয়াদ। এলএসডি এবং আইস ব্যবহারের জন্য যে সরঞ্জামাদি সেগুলো পাওয়া যায় এবং এখানে পুলিশ র্যাব দিয়ে সেই বাড়িতে রেড করে এবং সেখানে মিডিয়াও ছিল এবং সেখানে প্রকাশ্যে এই জব্দ তালিকায় যারা স্বাক্ষর করেছে তাদের উপস্থিতিতে এই মালামালগুলি, এই মাদকগুলি উদ্ধার করা হয়।
পরিমণির আইনজীবীর দাবি, সংঘবদ্ধ প্রভাবশালীদের চাপে এ সাজানো মামলা করা হয়েছে। এ সময় সিনেমার শুটিংয়ের জন্য পরিমণিকে চট্টগ্রাম যেতে হবে জানিয়ে মামলার পরবর্তী শুনানি 2 মাস পেছানোর আবেদন করেন তার আইনজীবী। এই মামলাটি মূলত প্রভাবশালী চক্রের ষড়যন্ত্রে মামলাটি যোগসাজশে সাজানো এবং এই সাজানো ঘটনায় পরিমণিকে সাজানো নাটকের মতো করে সম্পৃক্ত করা হয়েছে। বিধায় পরিমণিকে এইভাবে হয়রানি করার কোনো অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর নেই। যেসব ধারায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাতে সর্বোচ্চ শাস্তির মেয়াদ 5 বছর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাময় কেন্দ্রেই চলে মাদকের ব্যবসা। রোগীদের দিয়ে বিকৃত যৌনাচারের অভিযোগ রয়েছে। কেউ প্রতিবাদ করলে চালানো হয় নির্যাতন। গাজীপুরের ভাওয়াল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে এইসব অনিয়মের প্রমাণ পেয়েছে র্যাব। গ্রেপ্তার হয়েছে কেন্দ্রের মালিক সহ 5 জন। চিকিৎসার নামে এভাবে নির্যাতন চালানো হয় গাজীপুরের ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে। কেউ প্রতিবাদ করলে রোগীদের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়। চলচ্চিত্র অভিনেতা অভি করোনাকালে ব্যবসায় লোকসান হয়, ঘুমের ঔষধে আসক্ত হয়ে পড়েন তিনি। পরে সুস্থ হওয়ার আশায় ভাওয়াল পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন, কিন্তু অভিজ্ঞতা নির্মম। কিচেনে ময়লা ফেলতেছে, ময়লা থেকে কলার চোচা চাবাইতেছে, লেবুর চোচা চাবাইতেছে, মুরগির ছোট ছোট হাড় ফেলে দিচ্ছে, ওরা খেয়ে সেই হাড়গুলো চাবাইতেছে। গরম ভাত ঢালছে, সেই মানে খিদে সহ্য করতে না পারে সেই গরম ভাতের মধ্যে হাত দিয়ে যেটা কেউ না দেখে ওই গরম ভাত গিলে ফেলছি, মানে মনে হয়েছে যে আগুন গিলতেছি। এতটা প্রেশারাইজ, এতটা কষ্ট দিতে পারে সেটার একটা মানে উদাহরণ হচ্ছে উনি, যে পৃথিবীতে নিষ্ঠুরতা যদি কিছু থাকে সেটা হচ্ছে ওনার রিহ্যাব সেন্টার। অভির খোঁজে চলচ্চিত্র সমিতির অভিযোগের পর অভিযানে নামে র্যাব। গ্রেপ্তার করা হয় ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের মালিক ফিরোজা নাজনীন সহ 5 জনকে। মালিক বাদন সহ আমরা 4 জনকেই মাদকাসক্ত পেয়েছি। তো সেখানে তাদের এখান থেকে শারীরিক নির্যাতন করার জন্য রশি, তারপর আপনারা ভিডিওতে দেখেছেন যে সেখানে ভিকটিমরা আমাদেরকে অভিযোগ করেছে তাদেরকে ঝুলিয়ে পিটানো হয়েছে। এলাকাবাসী বা বিভিন্নভাবে অভিযোগ এসেছে যে এই বাড়ি থেকে বা এই মাদক নিরাময় কেন্দ্র থেকে মাদক বিক্রি হয়, যেটা তার কর্মচারীদের মাধ্যমে বিভিন্ন সময় সেটা বাইরে বিক্রি করা হয়েছে। কেন্দ্রটিতে রোগীদের দিয়ে বিকৃত যৌনচারেও বাধ্য করা হতো বলে জানিয়েছে র্যাব। তাদেরকে দিয়ে বা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও ভিকটিমরা আমাদের কাছে করেছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি 28,090 জনের। 852টি ল্যাবে 24 ঘন্টায় 21,251 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 892 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 4.20%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,88,807 জনে। সুস্থ হয়েছেন আরও 212 জন। এ নিয়ে মোট সুস্থ 15,50,168 জন। এখন যারা করোনা রোগী হিসেবে শনাক্ত হচ্ছেন তারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। তবে আক্রান্তদের মধ্যে কেউ ওমিক্রন আক্রান্ত সন্দেহ হলেই করা হচ্ছে জেনোম সিকোয়েন্স। ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে তা নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে পর্যাপ্ত টিকা রয়েছে, তাই সবাইকে টিকা নেয়ার আহ্বান অধিদপ্তরের। করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট দেশে প্রথম শনাক্ত হয় 11 ডিসেম্বর। এরপর পাওয়া যায় আরও কয়েকজনের শরীরে। সব মিলিয়ে দেশে অমিক্রনে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত 10 জন। পার্শ্ববর্তী দেশ ভারতে লাফিয়ে বাড়ছে অমিক্রন আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় আক্রান্তের হার বেড়েছে 70%। তবে এখনও অমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি দেশে। যে 10 জন চিহ্নিত হয়েছে অমিক্রন নিয়ে, সেই 10 জনের বাইরে এখন পর্যন্ত চিহ্নিত হয়নি, যদিও আমাদের সার্ভিলেন্স সিস্টেম চলছে। তাতে ধরে নেওয়া যায় যে এই বাকিরা সবাই ডেল্টা ভ্যারিয়েন্ট হওয়ার সম্ভাবনা বেশি। একটা স্ক্রিনিং টেস্ট আছে, সেই স্ক্রিনিং টেস্টে যদি মনে হয় যেটা ওমিক্রন হতে পারে তাদেরকে জিনোম সিকোয়েন্সিংয়ে নিয়ে যাওয়া হয়। এমন পরিস্থিতিতে টিকা গ্রহীতা ছাড়া আর কেউ যেন জনসমাগমে না যায় তার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। অমিক্রন ট্রান্সমিশন হলে চিকিৎসা ব্যবস্থা যেন ভেঙে না পড়ে সেই জন্য এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের।
এটার সংক্রমণ ছড়ানোর হারটা অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে বেশি, সুতরাং সেই দিক থেকে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। সংক্রমিত হলে চিকিৎসা কী হবে সেগুলো নিয়ে আমরা আমাদের প্রস্তুতির কাজগুলো শুরু করেছি। আমাদের প্রস্তুতি নেওয়াই ছিল, কিন্তু যেহেতু নন কোভিড পেশেন্টদেরও চিকিৎসা দিতে হবে সেজন্য আমরা কোভিড বেডগুলো নন কোভিড পারপাসে ব্যবহার করছিলাম, কিন্তু দ্রুত প্রয়োজন হলে যাতে সেগুলো আবার কোভিড পেশেন্ট ভর্তি করা যায় সেরকমের ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করা যাবে না, তবে আবাসস্থল বা কর্মস্থল পরিবর্তন হলে ভিন্ন জেলার যে কোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নেওয়া যাবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের পর্যায়ে থাকছে খেলার খবর। শুরুতে জানিয়ে দিচ্ছে শিরোনাম। মাউন্ট মঙ্গানুয়ে টাইগারদের ইতিহাস, কিউই ডেরায় প্রথম জয় মুমিনুলদের উৎসব, বিশেষ ম্যাচের সেরা পেসার এবাদত। এবং নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে স্বস্তি বিসিবি কর্তাদের, টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নকে হারানোয় প্রশংসায় ভাসছে টাইগার। মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় টাইগারদের, আর সব ফরম্যাট মিলিয়ে কিউইদের ডেরায় এটি প্রথম জয় বাংলাদেশের। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নকে 8 উইকেটে হারিয়ে 1-0 এগিয়ে মুমিনুলের দল। ম্যাচে 7 উইকেট শিকারে এবাদত হোসেন হয়েছেন ম্যাচ সেরা। নতুন বছরের স্বপ্নের শুরু, সাদা পোশাকে টাইগারদের রঙিন যাত্রা। ব্যর্থতার ধারাবাহিক গল্পের বিপরীতে এমন জয় আসবে ভাবেননি অনেকেই। টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে সাদা পোশাকে নতুন গল্প লিখেছে টাইগাররা। সাকিব তামিমদের মতো অভিজ্ঞদের ছাড়াই তারুণ্য নির্ভর দলটির ইতিহাস গড়া পারফরম্যান্স। মুমিনুলের নেতৃত্বে লিটন জয় শান্তরা যেন আরো সাহসী, বার্তা দিয়ে রেখেছে নতুন বাংলাদেশের জন্য। বাংলাদেশের সকালের আড়মোড়া যেখানে কাটেনি, 12,000 কিলোমিটার দূরে ভক্তদের উল্লাসে মাতাতে টাইগাররা গড়ে দিয়েছে ঐতিহাসিক জয়ের রেকর্ড। সব ফরম্যাট মিলিয়ে 33 চেষ্টার পর নিউজিল্যান্ডের বিপক্ষে এলো আরাধ্য জয়। সাথে ব্ল্যাক ক্যাপদের নিজের মাঠে 17 টেস্টের অপরাজেয় যাত্রা থামালো মুমিনুলের দল। ইতিহাস গড়তে ছোট লক্ষ্য টাইগারদের। সাদমানের দ্রুত বিদায় ও শান্তর 17 রান কোনোটাই জয়ে বাধা হতে পারেনি। শেষ পর্যন্ত মুমিনুল মুশফিকের ব্যাটে জয়োল্লাস। শেষ দিনের শুরুটাও প্রত্যাশিত। রস টেইলরকে বিপজ্জনক হতে দেননি এবাদত। অভিজ্ঞ কিউই ব্যাটারের প্রতিরোধ ভেঙে প্রথমবার 5 উইকেটের ল্যান্ডমার্কে সিলেট এক্সপ্রেস। এবাদতের ষষ্ঠ শিকার কাইল জেমিসন। শরীফুলের ক্যাচ নেওয়াতে স্পষ্ট দলগত সমন্বয় উজ্জীবিত টাইগাররা। পরে ধ্বংসযজ্ঞে যোগ দেন তাসকিন। রবীন্দ্রকে ফিরিয়ে তার উইকেটের জোড়া পূর্ণ। স্পিড স্টারের তৃতীয় শিকার টিম সাউদি। ট্রেন্ট বোল্টের ক্ষিপ্রতা থামান মিরাজ। কিউইরা অল আউট 169 রানে। শেষ দিন প্রথম সেশনেই শেষ প্রথম টেস্ট। ম্যাচের পুরোটায় দাপট রেখে জয়ের পর টাইগারদের চোখ এখন সিরিজে। একটা ইতিহাস গড়া যেখানে শেষ, সেখান থেকে শুরু আরেকটা ইতিহাসের পথে যাত্রা। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্টে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর নায়ক পেসার এবাদত হোসেন। 2013 সালের পর প্রথম কোনো পেসার বাংলাদেশের পক্ষে টেস্টের কোনো ইনিংসে 5 উইকেটের বেশি নিলেন। দেশের মাটিতে পেসারদের অবহেলা করা হলেও এবাদতের এই পারফরমেন্স বলছে টেস্টের বোলিং নিয়ে নতুনভাবে ভাবতে পারে টাইগার ম্যানেজমেন্ট। এই সেলুট বাংলার অহংকার, লাল সবুজের গর্ব। মাউন্ট মঙ্গানুয়ে লেখা হয়েছে মহাকাব্য, যার নেপথ্যে পেসার এবাদত হোসেন রূপকথার জন্ম দিয়েছেন, গড়ে দিয়েছেন নতুন ইতিহাস, দৃষ্টান্ত স্থাপন করেছেন নতুন প্রজন্মের জন্য। তার ধারাবাহিকতা নিয়ে সমালোচনা হয়, সামর্থ্য নিয়ে ওঠে প্রশ্ন, কিন্তু গত 2 বছর টানা টেস্ট খেলার ফল দিলেন ইতিহাস গড়ে। ম্যাচের 7 উইকেটের চেয়েও বেশি আলোচিত দ্বিতীয় ইনিংসে ম্যাচ ঘোরানো 6 উইকেট শিকার। 2013 সালের পর কোনো পেসার টেস্টে আবার নিলেন 5 উইকেট। 9 বছর আগে জিম্বাবুয়েতে 5 উইকেট নিয়েছিলেন রবিউল। ক্যারিয়ারটা প্রায় 3 বছরের। সাফল্যের ঝলকের চেয়ে বেশি আলোচিত গতির ঝড় আর উদযাপনের ঢঙে। মাউন্ট মঙ্গানুই টেস্টের আগে 10 টেস্টে 11 উইকেট শিকার তার প্রতিভা প্রমাণে ব্যর্থ। ক্যারিয়ারের 18 উইকেটের 15টি দেশের বাইরে। ঘরের মাঠে উপেক্ষিত এবাদত জানালেন বাংলাদেশের পেসারদের উপর আস্থা রাখা কতটা জরুরি। ভলিবল থেকে ক্রিকেটে আসার গল্পটা যেমন দুঃসাহসের, তেমনি মানিয়ে নেওয়াটা ছিল কষ্টসাধ্য। বিতর্ক সঙ্গী হলেও দমে যাননি।
একাগ্রতায় লিখেছেন সাফল্যের গল্প, বার্তা দিয়ে রেখেছেন নতুন বাংলার। অনেকদিন ধরে নিউজিল্যান্ডে ম্যাচ খেললেও জয় আসেনি। এবার আমাদের লক্ষ্য ছিল জয়ের। আমাদের বিশ্বাস ছিল আমরা পারব। টেস্ট চ্যাম্পিয়নকে ওদের মাটিতে হারানো অবিশ্বাস্য। এই জয় নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। 46 রানে এবাদতের 6 উইকেট দেশের বাইরে বাংলাদেশের কোনো পেসারের বেস্ট বোলিং, যা অনুপ্রাণিত করবে দেশের হাজারো পেস বোলারকে। এখান থেকেই যে নতুন স্বপ্নের শুরু। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয় এলো নতুন বছরের শুরুতে। এমন জয়কে সাদা পোশাকে টাইগারদের নতুন শুরু বলছেন অধিনায়ক মুমিনুল হক। নিউজিল্যান্ডকে টেস্টে প্রথমবার হারানোর কৃতিত্ব পেসারদেরই বেশি দিয়েছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে চান দ্বিতীয় টেস্টে। মাউন্ট মঙ্গানুই বাংলাদেশকে কি দিল? শুধুই কি একটা টেস্ট জয়? মোটেই না, তার চেয়ে অনেক বেশি কিছু। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়টি টেস্টে বাংলাদেশের 16তম, কিন্তু এর আগে বিদেশের মাটিতে কোনো টেস্টেই এমন একচেটিয়া দাপট ছিল না টাইগারদের। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়ে মুমিনুলরা এখন হাওয়ায় ভাসছেন। আলোচিত পঞ্চপাণ্ডবের মাত্র একজন খেলেছেন এই টেস্টে। 2 ইনিংসে সেই মুশফিকের রান 12 আর 5। অথচ বাংলাদেশ পেয়েছে টেস্ট ক্রিকেটে তার সবচেয়ে মূল্যবান জয়টি। তামিম ইনজুরিতে, সাকিব ছুটিতে, রিয়াদ টেস্টকে বিদায় বলে ফেলেছেন, আর মাশরাফি দৃশ্যপটের বাইরে। এদের ছাড়াও যে টাইগার ক্রিকেট সাফল্যের পথে হাঁটতে পারে সেই বিশ্বাস ছিল না অনেকের। মাউন্ট মঙ্গানুই টেস্টের পর হিসাবটা নিশ্চয়ই ভিন্ন হবে। পারফর্মার মুমিনুল অধিনায়ক হিসাবে খেই হারাচ্ছিলেন। এবার সবকিছুতেই নতুন গল্পের শুরু। এটা আমাদের টেস্ট ক্রিকেট ইমপ্রুভ করার একটা হয়তো সাইন হইতে পারে, আমার কাছে সেটা মনে হয়। আমরা লাস্ট আপনার আসার পরে সবাই, বিশেষ করে পাকিস্তান সিরিজ হারার পরে সবার ভিতর আপনার একটু জিনিসটা টেস্ট ক্রিকেট ইমপ্রুভ করার জন্য সবাই অ্যাজ এ টিম প্রত্যেকটা প্লেয়ার, আপনি যদি ব্যাটিং বোলিং বিশেষ করে ফিল্ডিংয়ে যদি দেখেন, সবাই কিন্তু ওইভাবে সাপোর্ট করেছেন একজনকে। ইবাদত সহ পেসারদেরই এমন জয় মূল কৃতিত্ব দিলেন অধিনায়ক। লাস্ট 2-3 বছর ধরে আমাদের বোলিং কোচ ওর নিয়ে অনেক হার্ডওয়ার্ক করছে, ইভেন আমরাও অনেক হার্ডওয়ার্ক করছে। আপনি যদি দেখেন লাস্ট কিন্তু আমার কাছে মনে হয় যে লাস্ট 3-4 ম্যাচ খেলা, লাস্ট বছর 1-2 বছর ধরে কিন্তু কন্টিনিউ টেস্ট ম্যাচ খেলছে, তো এটার ফল আজকে দিয়েছে সে। আর তাসকিন ছিল আউটস্ট্যান্ডিং। তাসকিন আপনারা যেখানে উইকেট ফার্স্ট ইনিংস উইকেট পায়নি, কিন্তু সে রান কন্টেইন করেছে। তারপরে শরীফুল ইয়াংস্টার মাত্র 2টা ম্যাচ খেলেছে। বাংলাদেশের কাছে এমন হার অপ্রত্যাশিত ছিল নিউজিল্যান্ডের জন্য। নিজের মাঠে বাঘের থাবায় ক্ষতবিক্ষত কিউই পাখি। সংবাদ সম্মেলনে টম ল্যাথামের তাই মাথা নিচু। প্রথম দিন থেকে আমাদের দলের পারফরমেন্স হতাশাজনক ছিল। অন্যদিকে বাংলাদেশ শুরু থেকে দাপট দেখিয়েছে। দ্বিতীয় ইনিংসে ওরা দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে বলতে গেলে এবাদত অসাধারণ ছিল। তবে আমাদের লক্ষ্য থাকবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর। 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে টাইগারদের সিরিজ জয়ের মিশন। সেটাই আবার ব্ল্যাক ক্যাপদের জন্য সিরিজ বাঁচানোর। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়ে বন্দনায় সবাই। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিতেও আনন্দের জোয়ার। মাহমুদুজ্জামান এবাদতের দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত বোর্ড কর্তারা। 2 নির্বাচক নান্নু বাশার পেয়েছেন স্বস্তি। গত কয়েকটা মাস অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিল দেশের ক্রিকেট। মাউন্ট মঙ্গানুয়ে ঐতিহাসিক জয় একটু হলেও স্বস্তি দিবে ক্রিকেটার, বিসিবি কর্তা ও সমর্থকদের। তবে সবচেয়ে বাজে সময় পার করছিলেন নির্বাচক প্যানেল। ক্রিকেটারদের ব্যর্থতায় সমালোচনার তীর ধেয়ে আসছিল শরীর ত্যাগ করে, কিন্তু ওদের উপর আস্থা হারাননি নান্নু বাশাররা। অবশেষে পেয়েছেন ধৈর্যের ফল। কন্টিনিউয়াস টেস্ট ক্রিকেটের এই প্রসেসটা যদি আমরা 5 দিনের ক্রিকেট, কম্পিটিটিভ ক্রিকেট যদি খেলে যেতে পারি, তাহলে এটা আপনি দেখবেন 3 থেকে 5 বছরের মধ্যে একটা ভালো টেস্ট প্লেয়ার হিসেবে তৈরি করবে। যে কোনো ম্যাচ খেলার সময় তো অনেক টেনশন ফিল করি, তো এই টেস্ট ম্যাচে কেন জানি ওই টেনশনের মুহূর্তের খবরটা আসেনি। ব্যাটিংয়ে বলেন, বোলিংয়ে বলেন, সেটা আসলে আমাদের খেলা করতে দেননি। ক্রিকেটারদের দেখভালের দায়িত্ব যাদের, সেই বিসিবি কর্তারাও পাশে থেকেছেন। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখছেন দক্ষতার ছাপ। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন ছিল যে আমাদের এই টেস্টে আমরা কীভাবে ব্যাটিং করব, বোলিং করব, এবং তারা সেটা ফলো করেছে। আমাদের যে সমস্যাটা হলো ধারাবাহিকতা, কনসিস্টেন্সি। যদি আমরা প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর মতে করতে থাকি, তাহলে ইনশাল্লাহ এই দলই কিন্তু একসময় অনেক ভালো হবে। হারলেও আমরা ওদের সাথে আছি, জিতলেও আমরা ওদের সাথে আছি। এই কনফিডেন্স দেওয়াটা, এই বিশেষ করে এই টিমটা কিন্তু কম্পারেটিভলি একটু ইয়াং,
এদেরকেই সাপোর্ট দেওয়াটা আমি মনে করি অবশ্যই জরুরি। ইয়াং প্লেয়াররা আজকে যে রোলটা প্লে করলো, আমাদের যে যারা ক্রিটিক্স আছে তাদের একটু যদি প্রেশারটা কম দেয় প্লেয়ারদের, এই প্লেয়াররাই আমাদের অনেক দূর নিয়ে যাবে। মাউন্ট মঙ্গানুয়ের পর ক্রাইস্ট চার্চ টেস্টে প্রত্যাশা বেড়েছে। ক্রিকেটারদের কাছে চাওয়া পারফরমেন্সে থাকতে হবে ধারাবাহিকতা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাদা পোশাকের ক্রিকেটের সবচেয়ে ঝলমলে জয় বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রতিটি মুহূর্তই সেরা হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। টাইগারদের টানা 5 দিনের কর্তৃত্ব সয়েছে নিউজিল্যান্ড। 8 উইকেটের জয়ে দেশি বিদেশি গণমাধ্যম, ক্রিকেটার আর ক্রীড়া ব্যক্তিত্বদের প্রশংসায় ভাসছে টাইগাররা। মোমেন্টামের দীর্ঘ অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। একটা জয়ই পারে টাইগারদের আত্মবিশ্বাস ফেরাতে। মাউন্ট মঙ্গানুইয়ে সে মোমেন্টাম তৈরি করেছে টাইগাররা। ব্যাট প্যাচ, ব্যাট টাইম সবকিছুকে পেছনে ফেলে নতুন পথে হাঁটার এই যে শুরু। আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে সাবেক বর্তমান ক্রিকেট তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশ দলকে। বদলে গেছে বিশেষণ, অসাধারণ, অনন্য, ঐতিহাসিক, দুর্দান্ত পারফরমেন্স। আইসিসি থেকে শুরু করে বিভিন্ন দেশের গণমাধ্যমের শিরোনামে এখন টাইগারদের কীর্তি। মুমিনুলদের অভিনন্দন জানিয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিব তামিম। টাইগারদের প্রশংসায় ভাসালেন সাবেক ইংলিশ তারকা মাইকেল ভন, সাবেক কিউই ক্যাপ্টেন স্টিফেন ফ্লেমিং, পেসার ড্যানি মরিসন, সাবেক ক্যারিবীয় কিংবদন্তি ইয়ান বিশপও। সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ, আরপি সিং, ওয়াসিম জাফর, আকাশ চোপড়া, নেপালের রাইজিং স্টার সন্দীপ লামিচানের অভিনন্দনও ঘুরছে ইন্দ্রজালের দুনিয়ায়। এদিকে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে প্রথম পয়েন্ট যোগ হল বাংলাদেশের। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের পরেই টেবিলে মুমিনুলের দল। 2022 সামনে এগোনোর বছর। স্ট্রাকচার থাকা উচিত, সেই জিনিসটা ডেভেলপ হয়নি। তো এই উইনটা টেস্ট চ্যাম্পিয়নশিপের 1 নাম্বার টিমকে আমরা হারালাম নিউজিল্যান্ডের মাটিতে, যে ডেফিনেটলি আমি মনে করি এখন থেকে আমাদের ম্যানেজমেন্টে যারা আছেন, ক্রিকেট বোর্ডে যারা আছেন, ওনারা আরো সুন্দর মতন আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কিভাবে আরো আকর্ষণ করা যায় সেই জিনিসগুলো ওনারা খেয়াল করবেন। সিরিজে হারার কোনো শঙ্কা নেই, এখন শিরোপায় চোখ টাইগারদের। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবর। এবার অন্য প্রসঙ্গ। আফগানিস্তানে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের হ্রদ বান্দি আমিরের ব্লু মাউন্টেন। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 1000 ফুট। শীত বসন্তে এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসেন পর্যটক। তবে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের আঁচ থেকে বাঁচলেও এবার বাদ সেধেছে করোনা। বিপাকে পড়েছেন এখানকার পর্যটনের উপর নির্ভর করা স্থানীয়রা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে, দেখার আমন্ত্রণ রইল। বঙ্গোপসাগরে মিথেন গ্যাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সমুদ্র সীমায় বাণিজ্যিক ব্যবহারের জন্য বিপুল পরিমাণ সামুদ্রিক শৈবালের উপস্থিতিও শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস বঙ্গোপসাগরের সামুদ্রিক জেনেটিক সম্পদ শনাক্তে মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের পরিচালিত 2 বছরের জরিপের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, সামুদ্রিক শৈবালের 5 ধরনের বাণিজ্যিক ব্যবহার পাওয়া গেছে। এসব ব্যবহারে কাঁচামাল আমদানির প্রায় 21 কোটি টাকা সাশ্রয় হবে। সিউইডটা ডেভেলপ করতে পারি, আমদানি তো বাদ, তারপরেও আমরা বিক্রিও করতে পারবো। এই ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানকে, শিল্প প্রতিষ্ঠানকে কিংবা অন্যদের যাতে আগ্রহান্বিত হয়ে আসে, তার জন্য ইউ হ্যাভ টু এনকারেজ দেম। তাহলে আমাদের এই বাণিজ্যিক কাজটা ভালো হবে। এই স্টাডির মাধ্যমে ভলিউম এবং মিথেনের ভলিউম অনুমান করা হয়েছে। বঙ্গোপসাগর কিন্তু অনেক বড়, আমাদের এলাকাটা অনেক বড়। পুরো জায়গাটা আমরা সার্ভে করে নিয়ে আগেই বলেছি।
এখানে আমরা সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার অনুমান পেয়েছি আমরা, সেটা হলো 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফিট টিসিএম। সীমান্তে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্পে পুলিশি পাহারা বসানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে পার্বত্য মেলার উদ্বোধন শেষে একথা জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর পরিত্যক্ত ক্যাম্পগুলো পুলিশকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অঞ্চলে পুলিশি পাহারা বসানো গেলে পার্বত্য এলাকা আরও নিরাপদ হবে। এদিকে পার্বত্য মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। এই মেলায় পার্বত্য এলাকার বিভিন্ন ফলমূল, খাবার, পোশাক সহ নানা কিছুর প্রদর্শনী করা হয়। তারা যেই ক্যাম্পগুলো করেছিল সেই ক্যাম্পগুলোতে পুলিশরা অবস্থান নেবে। সেই পুলিশ অবস্থান নেওয়ার জন্য আমরা অবশ্য যদিও দেরিতে হলেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা সেই ক্যাম্পগুলোতে পুলিশ আমরা আস্তে আস্তে আমরা ওখানে নিয়ে যাচ্ছি। সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে, আর এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোলা 3 আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। দুপুরে তজুমুদ্দিনের দুর্গম চরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অনুষ্ঠানে একথা জানান তিনি। এর মাধ্যমে চরটিতে 10,000 পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় এলো। এ সময় শাওন বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসাবে চরাঞ্চল বিদ্যুতে আলোকিত হচ্ছে। মেঘনার তলদেশ দিয়ে 4টি সাবমেরিন কেবলের মাধ্যমে এই সংযোগ পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শিক্ষা, যোগাযোগ সহ চরবাসীর জীবনমানের আরও উন্নয়ন হবে বলেও আশ্বস্ত করেন ভোলার এই এমপি। দেশের উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে টানা কয়েকদিন ধরে কমছে তাপমাত্রা, বেড়েছে শীতের প্রকোপ। অতিরিক্ত ঠান্ডায় নষ্ট হচ্ছে বীজতলা। আরও 1 সপ্তাহ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত গোটা উত্তরাঞ্চল। রাত থেকে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। অনেক বেলা পর্যন্ত দেখা মেলে না সূর্যে। এই অবস্থায় খড়কুটো বা হাতের সামনে যা পাচ্ছে তাই জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। পঞ্চগড়ে প্রতিদিনই কমছে তাপমাত্রা। বুধবার সকালে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে যে কুয়াশা একদম হাত পা জমে ফ্রিজ হয়ে যায়। নীলফামারী, হিলি, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম সহ দেশের বেশিরভাগ জায়গায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন দিনমজুররা। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বাধ্য হয়ে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ। কুয়াশার জন্য বাইরে বেড়ানো যাইতেছে না, কোনো কাজকর্ম করতে পারতেছি না। আমরা একটা বুড়ো বুড়ি মানুষ একটা থাকি বাবা, এমন শীত যাচ্ছে একটা খামা কম্বল পাইনি না। প্রচুর শীত, এত শীত, কুয়াশায় কিছুই দেখা যায় না, বেলা ওঠে না বিকেল 3টার দিকে। আগামী সপ্তাহের শুরুতে পুরো উত্তরাঞ্চল জুড়ে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিহার হয়ে আমাদের উত্তরবঙ্গের দিকে সাধারণত এই কুয়াশাটা ঢুকতেছে, যে কারণে কিন্তু আমাদের এই রিজনটাতে অনেক বেশি ঘন কুয়াশা আমরা পেয়ে যাচ্ছি। এই অবস্থাটা তো মোটামুটি 18-19 তারিখ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। ঘন কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডার কারণে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। বীজতলা রক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পলিথিন দ্বারা ঢেকে রাখা, তারপর জিপসাম প্রয়োগ, এছাড়া ওই রাতের বেলা যে ঠান্ডা পানি সরিয়ে নতুন মেশিনের পানি দেওয়া, এই সমস্ত যে সমস্তগুলি টেকনোলজি আছে এটা আমরা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি। শীত থেকে বাঁচতে শীতবস্ত্রের জন্য সরকারি বেসরকারি সহায়তার আশায় নিম্ন আয়ের মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান 6-এর ধাক্কায় অন্তত 40 যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। সকাল 9টায় ফতুল্লার গুদারাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানিয়েছেন, ধর্মগঞ্জ গুদারাঘাট থেকে একটি ট্রলার 30 থেকে 40 যাত্রী নিয়ে পারাপারের সময় বরিশাল থেকে ছেড়ে আসা এমভি ফারহান 6 ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। সে সময় কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন 8 জন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। দুই দশকের গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক সংকটে স্থবির হয়ে পড়েছে আফগানিস্তানের পর্যটন খাত। পর্যটনের শূন্য হয়ে পড়েছে বান্দি আমিরের ব্লু মাউন্টেন হ্রদ। ফলে বিপাকে পড়েছে হ্রদটির উপর নির্ভরশীল মানুষজন। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বান্দ ই আমিরের ব্লু মাউন্টেন হ্রদ। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1000 ফুট উপরে।
বামিয়ান প্রদেশের অঞ্চলটিকে 2009 সালে জাতীয় উদ্যান ঘোষণা দেয় আফগান সরকার। ফলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে থাকে পিছিয়ে পড়া স্থানীয় জনগোষ্ঠী। দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হলেও বামিয়ান প্রদেশ ছিল অনেকটাই শান্তপ্রিয়। মূলত শীত ও বসন্তে বান্দ-ই-আমিরের পর্যটন কেন্দ্রটি হয়ে ওঠে জমজমাট। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন নানা প্রান্তের মানুষ। বান্দ-ই-আমিরের পর্বতে বিভিন্ন সময় আয়োজন করা হয় নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতার। দর্শনার্থীরা উপভোগ করেন এসব অনুষ্ঠান। এই গ্রামে বসবাসকারী 70 থেকে 80টি পরিবার সম্পূর্ণরূপে পর্যটনের উপর নির্ভরশীল। করোনা মহামারীর কারণে এরই মধ্যে দর্শনার্থী কমেছে। তালেবান ক্ষমতায় আসার পর সংকট বেড়েছে কয়েক গুণ। পর্যটকরা এখানে সময় কাটাতে উপভোগ করে। একসময় অনেক পর্যটক আসলেও বর্তমানে কেউ আসছে না। ট্যুর গাইডের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত 4 মাসে ব্লু মাউন্টেন হ্রদে কোনো পর্যটক আসেনি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন সংবাদ, রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ।